রাজ্যে একের পর এক শুট আউটের ঘটনা। আমরা বারবার প্রশ্ন তুলেছি যে এই বেআইনি অস্ত্র এবং বেআইনি বুলেট কার্তুজ কোত্থেকে আসছে। পুলিশ তদন্ত শুরু করলো, বেঙ্গল এসটিএফ তারা তদন্ত শুরু করে যা পেল সেটা বিস্ময়কর। পাচ্ছে যে কেন্দ্র সরকারের অধীনে থাকা অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে বুলেট শুধু নয়, আর্মসও আসছে এবং বেআইনি অস্ত্র কারবারিদের কাছে সরাসরি পৌঁছে যাচ্ছে বৈধ দোকানের মাধ্যমে। আমি এই গোটা চক্রটা যেভাবে বেঙ্গল এসটিএফ বলেছে আপনাদের সামনে রাখবো, কিন্তু নজরদারির প্রশ্নটা সব থেকে বড় হয়ে দাঁড়াচ্ছে। কেন বলছি? কোথায় কলকাতা পুলিশের একটা বিশেষ বিভাগের গাফিলতি আমাদের চোখে পড়েছে তাও দেখাবো, কিন্তু তার আগে প্রথম প্রতিবেদন। খাস অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি কার্তুজ দিনের পর দিন হাত ঘুরে চলে যাচ্ছে বেআইনি অস্ত্র কারবারিদের কাছে। আর এই কাজে জড়িত বৈধ লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র দোকানের কর্মী। দক্ষিণ 24 পরগনার জীবনতলায় প্রায় 200টি কার্তুজ উদ্ধারের ঘটনায় এমনই বিস্ফোরক ও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশ সূত্রে দাবি, শুধু বুলেটই নয়, বিবাদীবাগের অস্ত্র বিপণী থেকে বেআইনিভাবে বিক্রি হয়েছে বন্দুকও, অর্থাৎ কার্তুজের মতোই বৈধ অস্ত্র অবৈধ উপায়ে পৌঁছে গেছে সমাজবিরোধী ও দুষ্কৃতীদের কাছে। কিন্তু কিভাবে? কার্তুজ কাণ্ডে বিবাদীবাগের বৈধ অস্ত্র বিপণীর কর্মচারী জয়ন্ত দত্তের পর রবিবার রাতে ক্যানিংয়ের জীবনতলা থেকে ওই দোকানেরই আরেক কর্মী শান্তনু সরকারকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। পুলিশ সূত্রে দাবি, এই অস্ত্রের দোকানের স্টক রেজিস্টার দেখভালের দায়িত্ব ছিল তার ওপরেই। এসটিএফ সূত্রে দাবি, বুলেট কাণ্ডে আগেই ধৃত হাজী রশিদ মোল্লাকে জিজ্ঞাসাবাদ করে শান্তনুর নাম উঠে আসে। জানা যায়, শান্তনুর কাছ থেকে বেআইনিভাবে একটি ডাবল ব্যারেল গান কিনেছিল হাজী রশিদ মোল্লা। ছোট ছোট পার্ট করে তা সরবরাহ করা হয়। বিভিন্ন যে অথরাইজড আর্মস ডিলার আছে ওখান থেকে কিছু অ্যামিনিশন মিসিং হয়েছে। তো কিভাবে হয়েছে সেই ডিটেলস আমরা নিয়েছি এসটিএফ এর কাছ থেকে। এসটিএফ এর গোয়েন্দাদের বক্তব্য, বিবাদীবাগে অস্ত্রের দোকানের নামে ইস্যু করা বুলেট সরকারি নিয়ম মেনে কেবলমাত্র লাইসেন্সধারী অস্ত্রের মালিকদের কাছে বিক্রি করার কথা, কিন্তু অভিযোগ তার একাংশ চলে গেছে বেআইনি অস্ত্র কারবারিদের কাছে, সেখান থেকে দুষ্কৃতীদের কাছে। এসটিএফ সূত্রে দাবি, শান্তনু ও জয়ন্তর মধ্যে আঁতাত ছিল। তাদের মারফত অস্ত্র কার্তুজ পৌঁছে যেত হাসনাবাদের বাসিন্দা আশিক ইকবাল গাজী ওরফে বাপ্পার কাছে। এসটিএফ সূত্রে দাবি, তৃণমূল নেতা এই আশিকই অস্ত্র পাচার সিন্ডিকেটের মাথা। অস্ত্রই তৃণমূলই অস্ত্র, বোমাই ভিত্তি আর ধ্বংসই ভবিষ্যৎ, এটাই তৃণমূল। পুলিশ ধরেছে, পুলিশ করছে, দীর্ঘদিনের দোকান, তার মধ্যে কোনো যদি র্যাকেট থাকে তো পুলিশই তো ধরছে, তো বিজেপি এসে ধরেনি, তো মমতা ব্যানার্জির পুলিশই তো ধরছে। ইতিমধ্যে বিবাদীবাগের দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ করে দোকান সিল করে দেওয়া হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, ময়ূর ঠাকুর চক্রবর্তী, প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। দেখুন আইনটা কি, নিয়মটা কি হয়। অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে মাল এলো, অর্থাৎ সরকারি অনুমোদনপ্রাপ্ত দোকানগুলোয় অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে কনসাইনমেন্ট পৌঁছচ্ছে, যারা লাইসেন্স প্রাপ্ত, এবং লাইসেন্সের মাধ্যমে সেই মাল বিক্রি হবে। কনসাইনমেন্ট যখন আসবে তখন রিজার্ভ ফোর্সের আর্মস অ্যাক্ট সেকশনের অফিসারদের উপস্থিতিতে সেই কনসাইনমেন্টগুলো কাটা হবে, খোলা হবে এবং মেলানো হবে। তারপর বিক্রি হলো। বিক্রির পরও কিন্তু এই নজরদারির অংশটা শেষ হয়ে যায় না, তার কারণ এই অ্যাকাউন্ট ক্লোজ হবে তাদের উপস্থিতিতে, অর্থাৎ আবার বলছি রিজার্ভ ফোর্সের আর্মস ট্যাক্স সেকশনের অফিসারের উপস্থিতিতে অ্যাকাউন্ট ক্লোজ হবে। অর্থাৎ কটা বুলেট, কটা কার্তুজ বিক্রি হলো, কটা আর্মস বিক্রি হলো, সেইটা নিয়মিতভাবে ভিজিলেন্সের ঠিক এইখানেই হচ্ছে গুরুত্ব। এবং এটা ইংরেজ আমলের পর থেকে এই সিস্টেমই চলে আসছে। এসটিএফ বলছে, বেঙ্গল এসটিএফ, যেই দোকানগুলোর হাতে যে কার্তুজ এবং অস্ত্র, এমনকি অস্ত্রও আছে, সেইগুলো ক্রিমিনালদের হাতে চলে যাচ্ছে। আমি বলছি কোথাও একটাই গোটা সিস্টেমটার মধ্যে নজরুলদা তো পুলিশের গাফিলতিও কাজ করছে। ব্যাপারটা ভয়ঙ্কর, কিন্তু অর্ডিন্যান্স ফ্যাক্টরির উৎপাদিত দ্রব্য সেটা ক্রিমিনালদের, গ্যাংস্টারদের হাতে চলে যাচ্ছে। এটা এর পেছনে দায়টা কার? দেখুন, জেলায় জেলায় জেলা ম্যাজিস্ট্রেট, এবং কলকাতায় যেহেতু ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার পুলিশের হাতে আছে, কমিশনার অফ পুলিশের পক্ষে আর্মস অ্যাক্ট যে বিভাগ আছে, একজন এসি আর্মস অ্যাক্ট আছে, তার অধীনে ইন্সপেক্টর আছে, সাব ইন্সপেক্টর আছে, কনস্টেবল আছে, এবং কমিশনার পক্ষে এর সুপারভাইজ করেন ডিসি আর। আচ্ছা, যে নিয়ম আপনি যেটা বললেন, যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি একমাত্র লাইসেন্স প্রাপ্ত কোনো দোকান থেকে কিনতে গেলেই তারা মালটা সরবরাহ করবে, অন্য কাউকে সরবরাহ করবে না। আচ্ছা, এই যে সরবরাহ করবে সেটা তো আপনিই বলে দিলেন, যে সেই ডিপার্টমেন্টের অফিসারদের সামনে খোলা হবে, যে অতএব অর্ডিন্যান্স ফ্যাক্টরি যে 300 বলে
500 পাঠিয়ে দিল, না, এর কোনো সম্ভাবনা নেই যদি পুলিশের লোক দেখে। আচ্ছা, এরপর দুই একটা যোগ করি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, যেটা হচ্ছে কলকাতা শহরে আমাদের ছোটবেলাতেও বোধহয় 13 না 14টা দোকান ছিল, এখন তো অধিকাংশ দোকান দেখি বন্ধ। অর্থাৎ এইরকমও নয় যে 30টা দোকান সেখানে ম্যান পাওয়ারের কোনো সমস্যা হবে ভিজিলেন্সের ক্ষেত্রে। এ তো এই কয়েকটা দোকান নির্দিষ্ট সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে কনসাইনমেন্ট ঢুকবে। আমি বলছি মানে ওয়ার্ক লোডের দিক থেকেও যে বিপুল তা তো নয়। না, ম্যান পাওয়ারের সমস্যা হওয়ার কোনো কথাই নয়, কারণ দোকান যত বেশি হবে ম্যান পাওয়ারও তত বেশি স্যাংশন হবে। ঠিক, কারণ এটা সরকারের তরফ থেকে তো দেখতে হবে, এখানে অবহেলা করার কোনো সুযোগ নেই। আমি ডিসি হেডকোয়ার্টার ছিলাম অনেক দিন, ফলে এই ব্যাপারটা আমি খানিকটা জানি, যেহেতু আগে এটা ডিসি হেডকোয়ার্টারের সঙ্গে ছিল। তো এরপরে যখন আসলো যে এতটা বন্দুক, কে এতটা পিস্তল, এতটা রিভলভার, এতগুলো গুলি, সেইটা একমাত্র বিক্রি করতে পারবে যার লাইসেন্স আছে। আচ্ছা, সে লাইসেন্সে বিক্রি করানোর নিয়ম হচ্ছে যে যদি আপনার লাইসেন্স থাকে তাহলে আপনি লাইসেন্স নিয়ে যাবেন, সেখানে লেখা হবে আপনার কাছে কি বিক্রি করা হলো, সেটা অর্ডিন্যান্স ফ্যাক্টরি, সেটা মার্ক কি ছিল, সিরিয়াল নাম্বার সব কিছু দেওয়া হবে। এবং এই দোকানে যে রেজিস্টার আছে সেখানেও কিন্তু এটা নথিভুক্ত করা হবে যে নাম এই, তার লাইসেন্স নম্বর এই, তাকে এতটা গুলি বা এই বন্দুক বিক্রি করা হয়েছে। অতএব যদি আর্মস অ্যাক্টের লোকেরা সুপারভাইজ ঠিক করেন, আরও একটা কথা বলে রাখি যে খুব সম্ভবত প্রতি মাসে, এই সময়টা একটু এদিক ওদিক হতে পারে, যে এই যে আর্মস কত আসলো, কত বিক্রি হলো, কত আছে, এর রিটার্ন আর্মস অ্যাক্টে জমা দিতে হয়। একদম। তো তাহলে যদি এই আর্মস অ্যাক্টে যারা কাজ করছেন তারা এবং যাদের লাইসেন্সড আর্মস আছে তারা এবং ক্রিমিনালরা একসঙ্গে যোগসাজশ না করে, তাহলে এই লাইসেন্স দোকান থেকে বেআইনিভাবে গুলি বলুন, বন্দুক বলুন, ক্রিমিনালদের হাতে যেতে পারে না। আমি যোগসাজশ শব্দটা ব্যবহার করলেন নজরুল ইসলাম, আমি এইখানে বলবো যেটা একটা র্যাকেট। তার কারণ একেবারে ক্রিমিনাল এই মিডলম্যান, অর্থাৎ দোকানের কর্মচারী হতে পারেন, দোকান যারা চালাচ্ছেন তারা হতে পারেন, এবং এই পুলিশের যারা নজরদারির ভূমিকায় আছেন তাদের যোগসাজশ ছাড়া এই জিনিস হতে পারে না। আমি আবার বলছি, বেঙ্গল এসটিএফ দুর্ধর্ষ কাজ করছে এই বিষয়ে, আমার প্রশংসা করতে কোনো আপত্তি নেই, কিন্তু পাশাপাশি এটাও বলতে হবে যে একেবারে সর্ষের মধ্যে ভূত না থাকলে এই পরিস্থিতি তৈরি হতো না যে অর্ডিন্যান্স ফ্যাক্টরির বুলেট পৌঁছে যাচ্ছে রাস্তার ক্রিমিনালদের হাতে। আমি সলিলদার কাছে আসবো। সলিলদা, আরেকটা মারাত্মক দিক আছে। মুঙ্গেরে আগে আমরা দেখতাম যে এইসব বেআইনি অস্ত্র, বেআইনি বুলেট এইসব আসতো মুঙ্গের থেকে, বারবার একাধিক র্যাকেট ধরা পড়েছে, আমাদের রাজ্য পুলিশ মুঙ্গেরে গিয়ে রেড করেছে একাধিক ক্ষেত্রে। কিন্তু আমি বলছি অর্ডিন্যান্স ফ্যাক্টরির তৈরি মাল, মানে যেটা সবথেকে আশঙ্কার, সেই প্রোডাক্ট ক্রিমিনালদের হাতে চলে যাচ্ছে, এই অংশটা কিন্তু সম্পূর্ণ অভূতপূর্ব, আমি আমার জ্ঞানে কোনো দিন শুনিনি। আমি বলছি এর একটা দ্বিতীয় দিক আছে, সেটা হচ্ছে যার নামে, ধরুন সেটা দোকানের খাতা হতে পারে, সেটা অর্ডিন্যান্স ফ্যাক্টরি রেকর্ডস হতে পারে, যে রেকর্ডসটা ফিরতি এখান থেকে যায়, যার লাইসেন্সের এগেনস্টে এই কার্তুজ বা এই অস্ত্র এনলিস্টেড হলো, সেই মানুষটা কিন্তু সম্পূর্ণ নিরপরাধ। সম্পূর্ণ নিরপরাধ একটা মানুষ, তিনি জানছেনই না যে তার নামের এগেনস্টে, তার লাইসেন্স নাম্বারের এগেনস্টে কার্তুজ অথবা বন্দুক ইস্যু করা হচ্ছে। অর্থাৎ একটা গোটা বিরাট ক্রাইম নেক্সাসের তিনি পার্ট হয়ে যাচ্ছেন, বিনা অপরাধে সম্পূর্ণ নিরপরাধ একজন মানুষ। দেখো, আমি বলি যে স্যার তো তোমাকে পরিষ্কার যার টেকনোলজিটা পুরো বলে দিলেন যে কলকাতা পুলিশের মধ্যে ডিসিআরএফ তথা ডিসি আর্মস অ্যাক্ট ইজ দ্য অথরিটি, একদম জেলাতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তাহলে তোমার সরকারি যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে যে মাল আসছে সেগুলো সমস্ত ওই লাইসেন্স তোমাকে দেখাতে হবে, সেই লাইসেন্সে কি দিল, তার নাম্বার থেকে শুরু করে কোন ইয়ে থেকে আসছে সেগুলো সব ডিটেলস, ক্লোজার স্টেটমেন্ট যেটা, সেটাও মেলাতে হবে, সেটা মিলিয়ে তারপরে একটা কপি পাঠিয়ে দিতে হবে আর্মস সেকশন, পাঠিয়ে দিতে হবে। এই গেল তো, সেগুলো তো হচ্ছে না। এইবার তাহলে এই নেক্সাসটা কারা? তুমি দেখো জীবনতলা, জীবনতলা কোনটা? ইস্ট ক্যানিং বিধানসভা। এই ইস্ট ক্যানিং বিধানসভার মধ্যে যে শাসক দলের যে অথরিটি আছে সেইখানে থেকে যে, এটা তো উৎসতর, ওটা সোর্স অফ
কালেক্টিং যে বুলেটস, কার্টিজেস, আর্মস, গান সবই তো বিক্রি হচ্ছে। একদম। তোমার কাকদ্বীপ মানে জীবনতলার ক্রিমিনাল বলুন বা একটা জঙ্গি গোষ্ঠী বলুন, তাদের হাতে চলে যাবে। তাই তো যাচ্ছেও। আরে তোমার ক্যানিংয়ে কি হলো? তোমার জাভেদ আহমেদকে মনে নেই যে 26/11 যে মেইন কনস্পিরেটর তার ছেলের সঙ্গে তার ওখানে মিটিংয়ের কথা, তাকে ধরতে এলো জম্মু কাশ্মীর থেকে এসে। সাদরাদির কথা তোমার মনে নেই যে তোমার নওদা আর তোমার হরিহরপাড়া দুটো জায়গার ভোটার, সে তাকে ধরতে এলো কোথা থেকে? আসাম থেকে, আনসারুল্লাহ বাংলা টিম। তাহলে তুমি দেখছো তো, আমি যেটা বলতে চাইছি সুমন, কাকদ্বীপ থেকে মালদা, মালদা থেকে মুর্শিদাবাদ, সারা পশ্চিম বাংলায় এই দুর্নীতি আর বজবজের ঘটনা তুমি দেখো। কোথায় হায়দার, কোথায় গেল? রাজীবপুর জিপির যে নির্বাচিত প্রতিনিধি, সে তো এখনো ধরা পড়েনি। আর তার পেছনে কে আছে, মাথাটা কে? আজকে যে বারবার বিচারকরা বলেছে, বারবার আদালত বলেছে ধেরেই দূর ধরুন, মাথা ধরুন, কোথায়? ওই আলটিমেটলি ওই হায়দারের অবধি তোমার থেকে যাবে। আর তোমার এই যে দুলাল এই যে বাবলা সরকার, তার মার্ডার কেসও এখনো কিন্তু মোটিভ স্টিল। একদম আমি বলছি যে সিস্টেমটা ফল্টি তো নয়, সিস্টেমটা নিখুঁত, কিন্তু তার ভেতরে যে মানুষগুলো হুবহু দেখুন একদম পাসপোর্ট কেলেঙ্কারি, যেটা আমাদের ছবি এসেছিল সেই পাসপোর্ট কেলেঙ্কারির মতো। আমি তুলনাটা বিস্তারিত আসব, কিন্তু তার আগে একবার দ্রুত আমার পরের প্রতিবেদন এই নিয়ে যে ঠিক কীভাবে এই যোগসাজশ বলুন অথবা নেক্সাস বলুন কীভাবে চলছিল। কলকাতার বুকে লাইসেন্স প্রাপ্ত অস্ত্রের দোকান। অভিযোগ, এই আইনি বৈধতা প্রাপ্ত দোকান থেকেই বেআইনি সরণি দিয়ে আগ্নেয়াস্ত্র থেকে বুলেট চলে যেত দুষ্কৃতীদের হাতে। কিন্তু সরকার অনুমোদিত অস্ত্রের দোকান থেকে বন্দুক, বুলেট কোথায় চলে যাচ্ছে তা দেখা কি পুলিশের কাজ নয়? তারা কি নিয়ম মেনে নিয়মিত নজরদারি আদৌ করত? লালবাজারে আর্মস অ্যাক্ট সেকশন বলে একটি আলাদা বিভাগ রয়েছে, যাদের নির্দিষ্ট দায়িত্ব রয়েছে যে শহরের মধ্যে যে সমস্ত লাইসেন্সপ্রাপ্ত ডিলার রয়েছেন সেই দোকানে গিয়ে মাঝে মাঝে ভিজিট করা, তার রেজিস্টার খাতা খতিয়ে দেখা, শুধু তাই নয় স্টক মিলিয়ে দেখা। এখন এই কার্তুজ কাণ্ডের পর এই গোটা প্রক্রিয়া কি আদৌ ঠিকঠাকভাবে করা হয়েছিল, এই নিয়েই প্রশ্ন উঠছে। আইন বলছে লাইসেন্স প্রাপ্ত অস্ত্রের দোকানে বুলেটের কনসাইনমেন্ট এলে সঙ্গে সঙ্গে তা খুলতে পারেন না দোকান মালিক বা কর্মচারীরা। কলকাতা পুলিশের আর্মস অ্যাক্ট সেকশনের অফিসারের উপস্থিতিতে তা খুলতে হয়। কত অর্ডার হয়েছে, কত বাক্স বুলেট এসেছে তা সংশ্লিষ্ট পুলিশ অফিসারের সামনে মিলিয়ে দেখতে হয়। প্রত্যেক মাসের শেষে আর্মস অ্যাক্ট সেকশনের কাছে ক্লোজার স্টেটমেন্ট পাঠাতে হয় দোকান মালিককে। এরপর আর্মস অ্যাক্ট সেকশনে অফিসার দোকানে এসে ক্লোজার স্টেটমেন্ট মিলিয়ে দেখেন। শুধু কার্তুজ নয়, একেবারে যে আগ্নেয়াস্ত্র সেটাও কিন্তু বেআইনিভাবে দুষ্কৃতীদের কাছে পাঠানো হয়েছিল, এবং সেক্ষেত্রে আরও এক কর্মচারী ভূমিকা সামনে আসার পরে তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং তদন্তকারী এক্ষেত্রে যে বিষয়টা খতিয়ে দেখছেন যে কর্মচারীরা এই যে অপরাধ সেই অপারেশনে যুক্ত ছিলেন, তাহলে এই দোকানের যারা মালিক তারা কি গোটা বিষয়টা জানতেন, নাকি তাদের না জেনে কোনো রকমভাবে তাদের মধ্যে কোনো গাফিলতি ছিল, সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখছেন বর্তমানে তদন্তকারী আধিকারিকরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, পুলিশের তরফে কি আদৌ নিয়মিত ক্লোজার স্টেটমেন্ট মিলিয়ে দেখা হয়েছিল, নাকি পাসপোর্ট কাণ্ডের মতোই এক্ষেত্রে নজরদারিতে চরম গাফিলতি ছিল? সবকিছুই যখন যা আসছে সেটা ওদের জানাতে হচ্ছে পুলিশকে, যা বিক্রি হচ্ছে সেটা প্রতি মাসে চলে যাচ্ছে, তার রেকর্ড চলে যাচ্ছে, কাকে বেচেছি সবই চলে যাচ্ছে। স্টেটমেন্ট দিয়ে দিতে হয় প্রতি মাসেই, যে এতগুলো দিয়েছি, এতগুলো আছে, এতগুলোই আছে। পুলিশ মাসে মাসে চেক করে না বছরে? চেকিং তো করেই, এবার কখনো মানে ওদের টাইম অনুযায়ী ওরা এসে চেকিংটা করে। বুলেটের মতোই বন্দুক কেনাবেচার ক্ষেত্রে দোকান মালিকদের একাধিক নিয়ম মেনে চলতে হয়। দোকানে কতগুলি বন্দুক রয়েছে, কতগুলি পুরনো, কতগুলি নতুন, সব তথ্যের রেকর্ড বা ক্লোজার স্টেটমেন্ট রাখা বাধ্যতামূলক, আর এগুলোর নজরদারির দায়িত্ব পুলিশের। আমার মতে অস্ত্রশস্ত্র ব্যাপারটা যেহেতু অত্যন্ত স্পর্শকাতর বিষয় এবং সাধারণ মানুষের নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, সমাজের শান্তি শৃঙ্খলার প্রশ্ন জড়িত আছে, সেই জন্য লাইসেন্স ইস্যুইং অথরিটিকে এই মেয়েটাকে শ্যালে কনভার্ট করা যেতে পারে, করে নেওয়া উচিত। এবং প্রায়শই এখানে সারপ্রাইজ ভিজিট করে তার স্টক ভেরিফিকেশন করা দরকার। পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ অস্ত্র বুলেট পাচার চক্রের পর্দাফাঁস করার পর নজরদারি কি জোরালো করা হবে? কোথায় কোথায় লুপহোল আছে, কিভাবে এটা প্লাগ ইন করা যাবে যাতে এটা ফার্দার এই রকম ইনসিডেন্ট না হয়,
তার জন্য আমরা ডিটেলসে গিয়েছি অ্যান্ড উইল ট্রাই টু এনশোর দ্যাট again these kind of things are not repeated. এদিকে এসটিএফ সূত্রে খবর, কার্তুজ কাণ্ডে কলকাতার আরও এক অস্ত্রের দোকান তাদের স্ক্যানারে রয়েছে। পার্থপ্রতিম ঘোষ, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। জানতো হুবহু পাসপোর্ট দুর্নীতিতে আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে একজন নেতা, তিনি অর্থমূল্যের বিনিময়ে জাল কাগজপত্র তৈরি করে দিলেন। কেন্দ্র সরকার একেবারে শেষ পর্যায়ে পাসপোর্ট দিয়ে দিল। ফিজিক্যাল ভেরিফিকেশনের দায়িত্ব ছিল যে অফিসারের, তিনি এটার মধ্যে যুক্ত হয়ে গেলেন। অর্থাৎ ঠিক যেরকম এই কার্তুজ কাণ্ডেও ভিজিলেন্সের গাফিলতি না থাকলে পাসপোর্ট দুর্নীতিও হতে পারে না, আর এই কার্তুজ আর অস্ত্র নিয়ে এত আশঙ্কাও তৈরি হতে পারে না। দেখো, মুঙ্গেরের কনসেপ্ট বদলে গেছে অনেক আগেই। আগে মুঙ্গের থেকে অস্ত্র আমদানি হতো, এখন কটেজ ইন্ডাস্ট্রির মতো ঘরে ঘরে কিন্তু অস্ত্র তৈরি হয়। গ্লক পিস্তল বলে তো একটা পিস্তল আছে, আমি আমার লেখাতেও লিখেছি, যেগুলি পার্ট বাই পার্ট খুলে চলে যাবে অন্য অন্য জায়গায়, কেউ টেরই পাবে না। অর্থাৎ অপরাধ ঘটবার পরে তাদেরই গ্যাংয়ের ছেলেরা সে অস্ত্রটাকে খুলে খুলে এমনভাবে নিয়ে যাবে কেউ বুঝতেও পারবে না। জামতারা গ্যাং অনেক আগেই বদলে গেছে, এখন পাশের কফি হাউসেই হয়তো কেউ ল্যাপটপ নিয়ে বসে ওই অপরাধটা করছে। ঠিক সেই রকমই এই অপরাধগুলোরও আধুনিকীকরণ হচ্ছে। দেখো, রেজিস্টার মেলাতে হয়, যেটা তোমরা বারবার বলছো যে ডিএম দেখবেন বা কমিশনার পুলিশ দেখবেন, কিন্তু আইনে বলছে সারপ্রাইজ ভিজিটের বন্দোবস্ত আছে। জেলাতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি বা কমিশনার পুলিশের প্রতিনিধি বা কলকাতায় লালবাজারের এই যে সেলের প্রতিনিধিরা, তারা কিন্তু সারপ্রাইজ ভিজিট করবেন। কবে ওরা রেজিস্টার খাতা মেলাবে আর তার স্টক রেজিস্টার থেকে, কিন্তু আমি বলছি তুমি যেটা বলছো ওভার অ্যান্ড অ্যাবাভ, আমি বলছি বেসিকটাই যথেষ্ট ফুল প্রুফ। তার কারণ আমি কনসাইনমেন্ট অফিসারের সামনে কাটছি, আবার আমি অ্যাকাউন্ট ক্লোজ করছি অফিসারের সামনে, একদম বেসিকটাই হচ্ছে না। ওভার অ্যান্ড সারপ্রাইজ ভিজিট না দিলে ওরা বুঝে গেছে যে এখানে পুলিশ অনেকটা লেথার্জিক, পুলিশ অনেক আলসেমি করছে, কাজেই তারা অপরাধ করার মতো সময়টা পাচ্ছে। দেখো, দুটো জিনিস হয়, একটা হচ্ছে প্রিভেনশন আর একটা হচ্ছে ডিটেকশন। তোমাকে তো প্রিভেন্ট করতে হবে। অস্ত্রের দোকান তো ব্রিটিশ পিরিয়ডেও ছিল, কিন্তু তখন অনেক শক্ত নজরদারি ছিল। তুমি আগে তো প্রিভেন্ট করবে। আমরা আগে ডিটেকশন নিয়ে ভাবছি যে কার্তুজ কোথায় যাচ্ছে, কারা এর পেছনে অপরাধী হিসেবে জড়িত রয়েছে, কিন্তু আটকাবার মতো আমাদের রিসোর্স থাকলেও তারা হয়তো অনেক আলসেমি করে। আটকানোর মতো সিস্টেম আছে, কিন্তু সেটার ইমপ্লিকেশন নেই। হ্যাঁ, ধরুন আপনার একটা আর্মসের লাইসেন্স আছে, আপনি 200 মতো গুলি কিনতে পারেন, আপনি কিনলেন 25টা, আপনার লাইসেন্সে 25টা লেখা হলো একদম, কিন্তু এখানে স্টকে 200টা লেখা হলো। যে ক্রস ভেরিফিকেশন, এটাও আর্মস একটা লোকদের করার কথা। যদি এটা করা হতো তাহলে এরকম ঘটতে পারতো না। আর একটা, আর মারাত্মকটা ভাবুন, ওই 175টা আমার লাইসেন্সের নাম্বারের এগেনস্টে রেকর্ডে চলে গেল আর আসলে চলে গেল ক্রিমিনালের কাছে। হ্যাঁ, না, স্টক রেজিস্টার অনুসারে আপনার লাইসেন্সে গিয়েছে, কিন্তু আপনার লাইসেন্স অনুসারে আপনার কাছে যায় না। আর একটা ব্যাপার এখানে হচ্ছে, যখন কোথায় থেকে লাইসেন্স নিতে হবে এটা আর্মস অ্যাক্টে এবং তার রুলসে পরিষ্কার বলা আছে। আমাদের এখানে যারা প্রভাবশালী লোক, তাদের কারো কাছে দেখবেন যে কারো কাছে নাগাল্যান্ডের একটা বন্দুকের লাইসেন্স আছে, তো নাগাল্যান্ডে বন্দুকের লাইসেন্স হলে তো বাড়ির ওখানে থাকতে হবে, গানটা ওখানে থাকতে হবে, সেটা এখানে তো ব্যবহৃত হতে পারবে না। বা এখানে যদি বাড়ি থাকে তাহলে তো নাগাল্যান্ড থেকে লাইসেন্স হবে না। এই ব্যাপারটা কিন্তু আছে, আমার কাছে খবর আছে, আপনারা দেখে নিন, যে লাইসেন্স একটা দেখাচ্ছে, কিন্তু যখন রিপোর্টটা যাবে ওই নাগাল্যান্ড থেকে লাইসেন্সটা ইস্যু হয়েছে, তখন আর্মস অ্যাক্টের লোকেরা তো ভেরিফাই করে দেখবে যে এই নাগাল্যান্ড থেকে যে লাইসেন্সটা বলা হচ্ছে আদৌ সেটা ফোর্জ লাইসেন্স না সত্যিকার লাইসেন্স। যদি সত্যিকার লাইসেন্স হয় তাহলে নাগাল্যান্ড থেকে কী করে ইস্যু একদম। আমি বলছি বেঙ্গল এসটিএফ এই বিষয়ে একেবারে নিরপেক্ষভাবে তদন্ত করবে, প্রশংসনীয় কাজ করবে, এটুকু আমরা আশা করতে পারি। কিন্তু বিশ্বনাথদার কাছে আসবো, যে ব্যাপারটা ভাবুন, দিনের পর দিন সামনে রাইটার্স, পেছনে লালবাজার, ডালাউসির মোড়ে একটার পর একটা বনেদি দোকান, পুলিশের নাকের ডগায় লালদিঘির পূর্ব পারে দিনের পর দিন এটা হচ্ছে। আমি বলছি কি ভয়ঙ্কর ব্যাপার। সুমনদা, গত 1 মাসের মধ্যে যতগুলো ইস্যু এসছে, আমি মনে হয় সবচেয়ে নাগরিক জীবনে কনসার্ন ইস্যু এটা, যে মানে অর্ডিন্যান্স ফ্যাক্টরির কার্তুজ, সেটা কার্যত বেআইনিভাবে চলে যাচ্ছে সমাজের সেই সমস্ত দুষ্কৃতীদের কাছে যারা সমাজটাকে নিয়ন্ত্রণ করতে চায়, রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চায়, পরিচালনা করতে চায়।
দেখুন মানে এই প্রশ্নটা তো একইভাবে আমরা তুলেছিলাম যে পাসপোর্ট কিভাবে ইস্যু হচ্ছে, কেন পাসপোর্ট ইস্যু করার প্রশ্নে পুলিশের নজরদারি কোথায়, পুলিশ কেন প্রত্যেকটা পাসপোর্ট ইন্ডিভিজুয়াল করে 10টা পাসপোর্ট হচ্ছে, ফিজিক্যাল ভেরিফিকেশন কি হলো, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখুন পুলিশের গাফিলতির জন্য ওই ক্ষেত্রে পাসপোর্টগুলো মানে অবৈধ পাসপোর্ট হচ্ছিল, ইস্যু হচ্ছিল এবং মানে সেইভাবেই কিন্তু একের পর এক জঙ্গি থেকে শুরু করে মানে যে কোনো সন্ত্রাসবাদী মানে ঢুকে যাওয়ার নজিরও আছে, আগামী দিনেও ঢুকতে পারে। আবার একইভাবে এখানেও আপনি লক্ষ্য করুন পশ্চিমবাংলাতে ধারাবাহিকভাবে বোমা গুলির কথা প্রত্যেকটা নির্বাচনের আগে রাজনৈতিকভাবে বোমা গুলি অফুরন্ত মানে কার্যত বলা যায় মুড়িমুড়কির মতন আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি এবং শুধুমাত্র পশ্চিমবাংলার বোমা স্তূপের উপরে আছি, গুলি স্তূপের উপরে আছি, এটা নিয়ে আমরা বছরের পর বছর শো করে যাচ্ছি লাস্ট বেশ কয়েকটা বছর ধরে। এখানেই প্রশ্নটা হচ্ছে যে সরকারি নজরদারি মানে এখানে সরকার নজরদারি ঢিলা দিয়েছে, করছে না, নাকি একটা সচেতন প্রয়াস? মানে এটাও কিন্তু এসটিএফকে নিশ্চয়ই প্রশংসা করব যদি দেখি কোনো বিশেষ রাজনৈতিক পরিস্থিতি বা কোনো প্রশাসনিক তৎপরতা আলাদাভাবে দেখানোর জন্য এই তৎপরতা দেখাচ্ছে, নাকি এটা ধারাবাহিকভাবে আগামী দিনেও এসটিএফ দেখাবে, সব ক্ষেত্রে সব জেলায় সার্বিকভাবে একই রকম দেখাবে এবং শুধুমাত্র এই হঠাৎ করে একটা উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে এসটিএফ তৎপর হয়ে এগুলো খুঁজে বার করছে, নাকি আগামী দিনেও দেখাবে? দুই, যদি সারপ্রাইজ ভিজিট কেন হচ্ছে না? দুই হলো নজরদারি একেবারে লালবাজারের কাছে থাকা এই দোকানগুলোতে নজরদারি ঠিক মতন রাখা হচ্ছে না কেন, হিসেব মেলানো হচ্ছে না কেন? যারা মেলাচ্ছে না তাদেরকে কি এসটিএফ লোকেট করবে, তাদেরকে কি শাস্তির ব্যবস্থা দিবে? অর্থাৎ অতীতে যাদের গাফলতিতে যাদের দায়িত্ব ছিল, যারা নজরদারি করেনি তাদেরকে শাস্তির ব্যবস্থা করবে। আমি কিন্তু বলছি যে পশ্চিমবাংলায় যে বারবার এই প্রশ্নটা উঠছে যে কেবলমাত্র মুঙ্গের থেকে গুলি বন্দুক আসছে না, পশ্চিমবাংলার সিস্টেমের মধ্য থেকেই কিন্তু গুলি বন্দুক জেনারেট করছে, সেটা এসটিএফ কার্যত মেনে নিলেও বলে রাষ্ট্র যখন মানে কোনো না কোনোভাবে তার ভুল ভ্রান্তি বা তার কনসপিরেন্সি বা তার জন্য যদি এই ধরনের মানে সুযোগ দুষ্কৃতীরা পায়, তাহলে সেই সমাজে আইন শৃঙ্খলা রক্ষা করা কার্যত অসম্ভব। আমি তার সঙ্গে একটা বাক্য শুধু আমি আসছি নজরুল্লাহ, একটা বাক্য যোগ করব, সেটা হচ্ছে যে করেনি অনিচ্ছাকৃতভাবে করেনি নাকি ইচ্ছাকৃতভাবে করেনি। আমি আশা করব যে সত্যি সত্যি প্রশংসনীয় কাজ বেঙ্গল এসটিএফ এরটা হবে যদি সেইটাও তারা খুঁজে বের করে যে কারা গাফিলতিটা করলো এবং যারা গাফিলতিটা করলো তাদের যদি শাস্তি প্রদান করা যায়। নজরুল্লাহ কিছু বলছিলেন। আমি যেটা বলতে চাইছি, পাসপোর্টের কথা বলুন আর এই বন্দুক এবং গুলির কথা বলুন, এটা হচ্ছে কিন্তু সরকারি পদে অসৎ লোকদের বসানোর জন্য, দুর্নীতির জন্যে। তো আপনি যদি দুর্নীতিপরায়ণ পলিটিশিয়ানদের মুখ্যমন্ত্রী মন্ত্রী করে রাখেন তাহলে এটা কোনোদিন বন্ধ হবে না। আর আপনি যেটা বলছেন যে স্টেপ বের করে, স্টেপের ক্ষমতা নেই বের করে। আমি এইখান থেকে বলবো যে নির্বাচন এলেই দেখা যায় যে অস্ত্র উদ্ধার, অস্ত্রের যোগান কোথা থেকে আসছে, বিস্ময়বোধক বাক্য আমাদের সামনে উড়ে উড়ে আসে মঞ্চের ওপর থেকে। আমি বলছি বিষয়টা খুব সহজ, যেটা বেঙ্গল এসটিএফ করছে সেটা যদি কন্টিনিউড হয়, অর্থাৎ ক্রিমিনালদের হাতে অস্ত্র এবং কার্তুজের যোগান বন্ধ করা যায়, একমাত্র পশ্চিমবঙ্গে এই যে রক্তের হোলি খেলা হয় নির্বাচন এসে গেলেই সেটা বন্ধ হবে। ঠিক এইখান থেকে আমার পরের প্রতিবেদন যেটা নিখাত রাজনৈতিক, সেটা হচ্ছে 2026 পরের বছর ভোট, দুয়ারে মার হবে, বিরোধী দল করলে মেরে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেওয়া হবে, প্রকাশ্যে বলা শুরু হয়ে গেছে এখনই। এবার 2026-এর ভোটে আমি বাবুদাস বলে যাচ্ছে দুয়ারে কেলানি রাখবো। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে হুমকি হুঁশিয়ারি কুকথার রাজনীতি। সোমবার বোলপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডে ছিল তৃণমূলের কর্মী সম্মেলন। এই সম্মেলনে হুমকি দিতে শোনা যায় তৃণমূল নেতা ও এই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামীকে। বিজেপিকে তার হুঁশিয়ারি 2026-এ দুয়ারে কেলানি। যেসব মুখোশধারী বন্ধুরা আশেপাশে আছেন, আমার বক্তৃতা তাদের কানে যাচ্ছে, আপনারা কান খুলে শুনে রাখুন। আমরা অনেক উন্নয়ন দিয়েছি, অনেক আদর দিয়েছি, অনেক সোহাগ দিয়েছি। এবার 2026-এর ভোটে আমি বাবুদাস বলে যাচ্ছে দুয়ারে কেলানি রাখবো। তৃণমূল নেতা যখন প্রকাশ্যে হুমকি দিচ্ছেন তখন মঞ্চে ছিলেন তৃণমূলের বোলপুর টাউন সভাপতি সুকান্ত হাজরা, রূপপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এলিনা খাতুন, বোলপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা দাস।
বিজেপির যারা করবে, যারা মা বোনেদের লক্ষ্মী ভান্ডার বন্ধ করার চেষ্টা করবে, যারা বাংলায় এই 1 নম্বর ওয়ার্ডের দাঙ্গা লাগাবার চেষ্টা করবে, তাদেরকে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেবে আমার এই মহিলা তৃণমূলের কংগ্রেসের কর্মীরা। কোন রকম তারা তাদের সঙ্গে আপোষ করবে না। বিরোধীদের কটাক্ষের মুখেও নিজের অবস্থান থেকে সরতে নারাজ বিতর্কিত তৃণমূল নেতা। না না, বিতর্কিত নয় মা, এটাই তো তৃণমূলের কর্মসূচি, এটাই তো তৃণমূলের সংস্কৃতি, এটাই তৃণমূলের রুচি, এটাই তৃণমূলের এজেন্ডা। ও পুরস্কৃত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কালীঘাটের বাড়িতে ডেকেও পাঠাতে পারেন। এত সুন্দর হবে, এত মিষ্টি করে আক্রমণ করেছেন, ডাকবে না ওকে? বলেছি অবশ্যই দুয়ারে কালানি কারা রাখবে, প্রত্যেকটা মায়েরা বোনেরা দুয়ারে কালানি রাখবে। সেই মায়েরা 2026 সালে যদি মমতা ব্যানার্জি হাত শক্ত না হয়, তাদের মনে এসে গেছে যে তারা লক্ষ্মী ভান্ডার পাবে না। যদিও বীরভূমের জেলা তৃণমূল নেতৃত্ব গোটা বিষয়টি থেকে দূরত্ব তৈরি করেছে। যারা এই ধরনের কথা বলছে আমি মনে করি তারা ঠিক বলছে না, এতে দলের ভাবমূর্তি খারাপ হয়। সুতরাং তাদেরকে বলছি এটা দলের কথা নয়, এটা তাদের ব্যক্তিগত কথা। কয়েকদিন আগেই মালদার হরিশ্চন্দ্রপুরে আইসিকে পাশে বসিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তৃণমূল নেতা। খেলাতে আমরা দেখতে পাই বিরোধীরা আটকাবার জন্য পায়ে মারার চেষ্টা করে, পায়ে মারলে কিন্তু রেফারি থাকে, রেফারি লাল কার্ড দেয়। আমি মনে করি সামনে আমাদের যে বিধানসভা ভোট আসছে, আমাদের যে সমস্ত বন্ধু ভাই যারা কর্মীরা আছে তাদেরকে বলবো তোমরাও সেইভাবে তৈরি হও। আগামী বিধানসভায় জোরদার খেলা হবে, সেখানে কোনো রেফারি থাকবে না, কোনো লাল কার্ড থাকবে না, তাই নিজের নিজের মতন হয়ে তৈরি হন। হুমকি হুঁশিয়ারি ট্র্যাডিশন চলছে। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। দিল্লির বিধানসভা ভোটের ফল বেরোতে দেখা গেল পদ্মঝড়ে উড়ে গেছে আপের ঝাড়ু। প্রথমবার ভোটে জিতে মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছেন রেখা গুপ্ত। প্রায় 27 বছর পর দিল্লিতে জিতেছে বিজেপি। আর শুধু আপই ক্ষমতাচ্যুত হয়নি, হেরেছেন দলের প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়ালও। আর কংগ্রেস এসে থামলো সেই শূন্যতে। এখন এই সাফল্যে এ রাজ্যেও তেড়ে ফুঁড়ে ওঠা বিজেপি শেষমেশ সামনের বছর বিধানসভায় কতটা প্রভাব ফেলতে পারে সে তো বলবে সময়। তার আগে অ্যানিমেশনে এটা নিয়ে রসিকতা করার জন্য আবার কেস দেবেন না প্লিজ, কেস দেবেন না প্লিজ। देखे जरा इसमें कितना है दम, झाड़ू का जमाना खत्म, दिल्ली में कमल खिला। देखे जरा इसमें कितना है दम, झाड़ू का जमाना खत्म, टूटे इंडिया। अब गाड़ी में घोटाला हो गया जेल, पप्पू का हाथ भी छोड़ा, इलेक्शन में भी फेल। देखे जरा इसमें कितना है दम, झाड़ू का जमाना खत्म, कांग्रेस लुट गया। কেস দেবেন না প্লিজ।